একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? আমরা জানি W ভাগ M ইকুয়াল টু ভি ভাগ 22.4। এখানে W এর মান 1 গ্রাম, এটা হলো ফিক্স করে দেওয়া আছে। আর আয়তন, বেশি আয়তনের কথা বলা আছে, তাহলে ফি এর সাথে আণবিক ভর m এর সম্পর্ক আনতে হবে। তাহলে এখানে থেকে ভি সমানুপাতিক 1 ভাগ m, এই সম্পর্কটা আনা যায়। তাহলে এখানে আয়তন বেশি হতে ভি বেশি হবে কার? যার আণবিক ভর হবে কম। ভি বেশি হলে আণবিক ভর কম হবে। যার আণবিক ভর কম তার আয়তন, তার 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে। এখানে হাইড্রোজেন হলো 28, অক্সিজেন হলো 32, আর্গন হলো 40, অ্যামোনিয়া হলো 14 আর 3 17। এখানে অ্যান্সারটা হবে সি, অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে। কোন যৌগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক? আমরা জানি অ্যালকিন গুলো সবচেয়ে বেশি অ্যাসিডিক হয় জৈব যৌগের মধ্যে। অ্যান্সারটা হবে তাহলে এখানে ইথাইন। তো অ্যালকাইন গুলো হয়, কিন্তু অ্যালকাইন গুলো বেশি অ্যাসিডিক হয়। এখানে অ্যান্সারটা হবে তাহলে ইথাইন। সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমতা প্রদর্শন করে? এই প্রশ্নটি সলভ করার জন্য তাহলে আগে একটা কার্বন অঙ্কন করি, কাইরাল কার্বন, যার চারদিকে 4টি হাত ফাঁকা থাকবে। চারদিকে মানে তার 4 হাতে 4টি একযোজি পরমাণু থাকবে। আমরা এখানে আছে হাইড্রোজেন, এখানে দিলাম মিথাইল মূলক, এখানে দিলাম মিথাইল মূলক C2H5। এখন এখানে দেবো একটা সবচেয়ে কম অ্যালকিন। সবচেয়ে কম অ্যালকিন কোনটি? সবচেয়ে কম অ্যালকিন হলো ইথিন, সি ডাবল বন্ড CH2। এটা হলো সবচেয়ে কম অ্যালকিন। তাহলে এখানে কার্বন আছে 1 2 3 4 আর 2 6টা। এই আনসারটা হবে এখানে 6। আর যদি এখানে বলতো সবচেয়ে কম অ্যালকাইন হলে কি হবে, সেক্ষেত্রে এখানে যে এটাকে অ্যালকাইন বানিয়ে দিতাম, তাহলে এখানে হয়তো ট্রিপল বন্ড আর একটা হাইড্রোজেন কমতো, এটা সেক্ষেত্রেও কিন্তু কার্বন হলো কয়টা? 1 2 3 4 আর 2 6টা। অ্যালকাইন হলো কিন্তু 6টা। তাহলে সবচেয়ে কম মানে 6 কার্বন বিশিষ্ট অ্যালকাইন আলোক সমতা প্রদর্শন করে। এখন যদি এখানে অ্যালকেন বলতো, সেক্ষেত্রে হয়তো চারদিকে একটা কার্বনের চারদিকে থাকবে 4টি একযোজি মৌল। এখানে দিলাম হাইড্রোজেন আছে, এখানে দিলাম মিথাইল, এখানে দিলাম C2H5 মানে ইথাইল মূলক, আর এখানে দিতে হবে কি প্রোফাইল মূলক দাও C3H7। তাহলে এখানে কার্বন থাকতো 3টা 4টা 5টা 2 7টা। তাহলে অ্যালকেন বললে অ্যান্সারটা হয়তো 7। আর অ্যালকিন এবং অ্যালকাইন হলে অ্যান্সারটা হবে 6। কোন ডি অরবিটাল গুলো অক্ষ বরাবর অবস্থিত? আমরা জানি ডি অরবিটাল 5টি। ডি অরবিটাল কয়টি? ডি অরবিটাল হলো 5টি, যার মধ্যে 3টি হলো অক্ষ বরাবর, 3টি হলো তল বরাবর, 3টা হলো তল বরাবর, তল বরাবর। যেমন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এগুলো হলো তল বরাবর। আর অক্ষ বরাবর হলো দুইটা, দুইটা হলো অক্ষ বরাবর, অক্ষ বরাবর। ওগুলো হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হলো ডি জেড স্কোয়ার। তাহলে এখানে আনসারটা হবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। এগুলো হলো অক্ষ বরাবর। তাহলে জৈবিটাল মোট 5টা, যার মধ্যে 3টা হলো তল বরাবর, যেমন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর 2টা হলো অক্ষ বরাবর, যেমন ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার।
পরের প্রশ্ন, হাইড্রোজেন N2S4 অণুতে এর বন্ধন কোণ কত হবে? তো আমি যদি অঙ্কন করি বা চিত্র অঙ্কন করি এর, তাহলে এটা এভাবে হবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এক্ষেত্রে এর সংকরণটা হবে, এর দুটো আছে মুক্ত, একটা মুক্ত জোড় এর একটা মুক্ত জোড়। এই নাইট্রোজেনের ক্ষেত্রে সংকরণটা হবে, আমি জানি সংকরণটা হলো, সংকরণ প্রকারের শর্টকাট একটা হলো বন্ধন মানে বন্ড প্লাস মুক্ত জোড়। এখানে বন্ড আছে 3টা, মুক্ত জোড় একটা, তাহলে এখানে হবে sp3, এটা হলো sp3, মুক্ত জোড় প্লাস বন্ড অ্যাঙ্গেল বা কি একক বন্ধন যেগুলো আছে বন্ড সংখ্যাগুলো হবে আর কি, বা মুক্ত জোড় প্লাস সিগো বন্ধন হয় আর কি সূত্রটা। sp3, আর যদি এখানে অ্যামোনিয়া থাকতো NH3, এর কিন্তু কত sp3 হয়। তাহলে অ্যামোনিয়াম যা, এর কি অ্যামোনিয়ার সংকরণ যা হবে এর সংকরণতা, অ্যামোনিয়া বন্ধন কোণ যা হবে এর বন্ধন কোণ কি তাই হবে। তাহলে এর বন্ধন হবে কত 160 ডিগ্রি, 160 ডিগ্রি হবে। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা মুখস্থ প্রশ্ন, আয়তনিক ফ্লাক্স। নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এক্ষেত্রে CH4+ NH4+ এ দুটো হবে না, আমরা ইলেকট্রনরা কি দান করে দিছে। অ্যান্সার হতে হবে CH3- অথবা NH2-, বি অথবা সি। যদি এখানে সি নাম্বারটা আমরা দেখি, তাহলে NH2-, এক্ষেত্রে নাইট্রোজেনের শেষ কক্ষপথ ইলেকট্রন আছে 5টা, একটা গ্রহণ করছে, তাহলে হলো মোট 6টা, আর এখানে বন্ডে যুক্ত হয়েছে 2টা, তাহলে বাকি আছে এখনো 4টা। অর্থাৎ এই যৌগটার ক্ষেত্রে বা নাইট্রোজেনের ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, নিঃসঙ্গ ইলেকট্রন আছে 2 জোড়। এই ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হলো 2টি, ইলেকট্রন জোড় 2টা, তাহলে এটা আনসার হবে না। যদি CH3- দিকে তাকাই, এই ক্ষেত্রে কার্বনের শেষ কক্ষপথ ইলেকট্রন 4টা, একটা গ্রহণ করতে হলো 5টা, 3টা বন্ডে ব্যবহৃত হয়েছে, আর বাকি আছে 2টা বা এক জোড় নিঃসঙ্গ, তাহলে এখানে আনসারটা হবে CH3-। নিচের বিক্রিয়াটির নাম কি? CH3CONH2 একটা কি অ্যামাইড প্লাস ব্রোমিন প্লাস KOH পটাশিক পটাশ, বা সরি এটা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড কষ্টিক পটাশ না। CH3NH2 2 kBr পটাশিয়াম কার্বনেট, তারপরে এটা শুকনো হয়েছে পানি। এই বিক্রিয়ার নাম হলো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যেখান থেকে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়। আমরা জানি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়, তাহলে আনসারটা হবে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কোন যৌগটি টটামারিজম দেখায়? টটামারিজম দেখায় কারা? কিটোন, কিটোন দেখায় টটামারিজম, কিটোন। এখানে থাকার মধ্যে কিটোন কোনটি? বি নাম্বারটাও কিটোন না, এটাও কিটোন না, এটা হলো প্রোপানয়িক অ্যাসিড, এটাও কিটোন না, অ্যান্সারটা এখানে হবে এ প্রোপানন। এখানে কিভাবে এটা কিভাবে টটামারিজম দেখায় দেখি, CH3 C ডাবল বন্ড ও CH3, এখান থেকে একটা বন্ড এখানে ট্রান্সফার হয় এবং একটা হাইড্রোজেন এখানে এসে অক্সিজেনের সাথে যুক্ত হয়, এখান থেকে উৎপন্ন হয় CH3 C, তারপর হয় OH, আর এখানে ডাবল বন্ড হয়, এটা হলো একটা ইনল যৌগ, কিটোন থেকে ইনল যৌগ তৈরি হয়, এটা হলো টটোমারিজম। সমুদ্রপৃষ্ঠ হতে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে বলা হয় কি? এটা একটা মুখস্থ প্রশ্ন, স্ট্রাটোমণ্ডল হবে। নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক? ডাইপোল বের করতে হলে দুইটি কথা মাথায় রাখতে হবে। এক নাম্বারটা হলো কেন্দ্র মৌলের সাথে একই মৌল থাকা যাবে না,
অবশ্যই ভিন্ন মৌল থাকতে হবে এবং যার বিকৃতি বেশি হবে। এর আমরা যদি তাকাই এখানে দেখতেছি কেন্দ্রীয় মৌল কার্বনের সঙ্গে দুটো একই মৌল ব্রোমিন আসছে, তাহলে এখানে মধ্যে কি ডাইপোল নাই। বিএফটি থেকে এখানে তাকাই, এখানে কেন্দ্রীয় মৌল ব্রোমিনের সাথে 3টি ফ্লোরিন যুক্ত আছে, এখানেও কিন্তু ভিন্ন মৌল নাই বিধায় এটাও কিন্তু ডাইপোল এখানেও থাকবে না। আমার আনসার আছে। এখন যদি এখানে বি এবং সি দিকে তাকাই, বির ক্ষেত্রে আছে 2টি ক্লোরিন এবং একটা অক্সিজেন, এখানে ভিন্ন মৌল আছে, এখানেও ভিন্ন মৌল আছে। যদি এখন বি চিত্র অঙ্কন করি তাহলে হবে কার্বন, উপরে হলো অক্সিজেন আর নিচে আছে দুটো ক্লোরিন, CN3। এখানে অক্সিজেন হলো 3.5 তৎনিয়তকতার মান, কার্বনের হলো 2.5 এবং ক্লোরিন হলো 3। এইখানে যদি তাকাই তাহলে এই কেন্দ্রীয় মৌল কার্বনকে ক্লোরিন নিজ দিকে একটু আকর্ষণ করছে বা বিকৃতি হয়েছে একটু, তারপর অক্সিজেন কার্বনকে নিজ দিকে টানছে, এখানে একটু বিকৃত হয়েছে। এখানে কিন্তু বিকৃতি একই দিকে হয় না, এখানে বিকৃতি হচ্ছে ভিন্ন দিকে, এখানে একটু কম, লোবিত বিকৃতি কিন্তু একটু কম হবে। এখন যদি সিনাবার তার থার্মাল এই COH দিকে তাকাই, এখানে হবে সি, উপরে হবে ডাবল বন্ড অক্সিজেন আর দুই দিকে দুটি হাইড্রোজেন। এক্ষেত্রে কার্বন হলো 2.5 প্রতিনিয়তকতার মান, অক্সিজেন হলো 3.5, হাইড্রোজেন হলো 2.1। এই ক্ষেত্রে কার্বন এর প্রতিনিয়তকতার মান হাইড্রোজেনের চেয়ে বেশি, তাই কার্বন হাইড্রোজেনকে নিজের দিকে আকর্ষণ করবে। আবার অক্সিজেন প্রয়োজনীয়তার মান কার্বনের থেকে বেশি, তাই অক্সিজেন কার্বনকে নিজ দিকে আকর্ষণ করবে। এই দেখে দেখো বিকৃতি মান কিন্তু একই দিকে হয়েছে, এই ক্ষেত্রে লব্ধি বিকৃতি বেশি, তাই এই যৌগটার ডাইপোল বেশি হবে। আনসার হবে এখানে সি। ডাইপোল বের করতে হলে দুইটি কথা মাথায় রাখতে হবে। এক নম্বরটা হলো কেন্দ্র মৌলের সাথে ভিন্ন মৌল থাকতে হবে এবং যার বিকৃতি বেশি হবে তার ডাইপোল বেশি হবে। আর বিকৃতি বেশি হওয়ার বা বিকৃতি যে বের করার প্রসেসটা হলো তড়িৎ ঋণাত্মকতা মান দিয়ে, যার তড়িৎ ঋণাত্মকতা মান বেশি হবে ওই দিকে বিকৃতি হবে। নিচের কোন আয়নের ঘনমাত্রা জিঙ্ক জিঙ্ক টু প্লাস Fe3 প্লাস Fe2 প্লাস এর প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি হবে? এক্ষেত্রে আমরা জানি ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ভাগ EF লন, উপরে উৎপাদ এখানে হলো জিঙ্ক 2 প্লাস আর Fe2 প্লাস, Fe2 প্লাস উপর স্কয়ার হবে আর নিচে বিক্রয়ক হলো জিঙ্ক জিঙ্ক সলিড মান 1 দরকার নেই, এখানে হবে আরেকটা হলো Fe3 প্লাস, Fe3 প্লাস এখানে স্কয়ার হবে। এখানে স্কয়ার হওয়ার কারণটা হলো Fe3 প্লাস থেকে Fe2 প্লাস হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে এখানে, বা এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছেন কি Fe3 প্লাসটা, আর এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে এখানে জিঙ্ক এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, যে কারণে এখানে সমতা করার জন্য Fe3 প্লাস থেকে দুইটা গুণ করতে হয়, এখানে স্কয়ার হয়েছে। আর এখানে উৎপাদক জিঙ্ক 2 প্লাস এবং Fe2 প্লাস পূর্ণ অবস্থায় কিন্তু এগুলোর মান হচ্ছে 1 1, যেমন হবে পূর্ণ অবস্থায় 1, এটা হবে 1 1 1। এখন ই সেলের মানটা ইনট সেল থেকে অবশ্যই বড় হইতে হবে, প্রশ্নটা বলছে ই সেলের মানটা ইনট সেল থেকে বড় হইতে হয়, তাহলে অবশ্যই এখানে এক্সট্রা কিছু মান যোগ হইতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে মাইনাস, যদি গণিতের ভাষায় ভাবি এই মাইনাস থেকে প্লাস বানালেই কিন্তু ই সেলের মানটা ইনট সেল থেকে বড় হবে। এখন এখানে দেখছি লন দেওয়া আছে, লনের মান যদি হর বড় হয় তাহলে কিন্তু আছে মাইনাস, আর এই মাইনাসে মাইনাস তাহলে প্লাস হবে, তাহলে কিন্তু ই সেলের মানটা ইনট সেল থেকে বড় হবে। এখন এখানে লনের মানটাকে প্লাস মাইনাস বানানোর জন্য একটা এখানে হরটাকে বড় হইতে হবে, তো Fe3 প্লাস এর মানের উপর নির্ভর করে কিন্তু লনের মানটা আসে মাইনাস, আর মাইনাসের কারণে মাইনাস এখানে প্লাস হবে, তাহলে কিন্তু ই সেলের মান ইনট সেল থেকে বড় হবে। এখানে কিন্তু Fe3 প্লাস যে ঘনমাত্রা আছে তার উপর নির্ভর করে কিন্তু আমার ই সেলের মানটা বড় হবে, এর অ্যান্সারটা হবে Fe3 প্লাস। একটি নির্দেশকের পিক এর মান 9.3 হলে নির্দেশকটি কোন ডাইরেকশনের জন্য সর্বোত্তম হবে? 9.3 মানে কি?
পিএইচ আমার 9.3, পিএইচ যদি 9.3 হয় এটা হবে একটা ক্ষারীয় হয়, এটা হবে ক্ষারীয়। আর ক্ষারীয় হলে আমাকে লাগবে ক্ষারীয় নির্দেশক। ক্ষারীয় নির্দেশক কোনটি? ক্ষারীয় নির্দেশক হলো সবল ক্ষার দুর্বল অ্যাসিড, বা ওই যে ট্র্যাডিশনটা আছে ওটা কিন্তু ওর জন্য কিন্তু ওটা কি এটা সর্বোত্তম হবে। অর্থাৎ সবল ক্ষার দুর্বল অ্যাসিড এখানে লাগবে। এখানে সবল ক্ষার হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, আর মৃদু অ্যাসিড হলো বা দুর্বল অ্যাসিড হলো মিথানোয়িক অ্যাসিড। অ্যান্সারটা এখানে হবে বি। কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না? এখানে অ্যালকিন তো অবশ্যই করবে, এটা হবে ফেনল। C6H5OH ফেনল, অবশ্যই ফেনলও করে। 6H5NH2 অ্যানিলিন, অ্যানিলিন কিন্তু জলীয় ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, কিন্তু C6H5CH3 এটা হলো টলুইন, টলুইন কিন্তু জলীয় ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না। অ্যান্সারটা হবে এখানে ডি নাম্বার, এটাই জলীয় ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না। অ্যামোনিয়াম কার্বনেট থেকে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় কার্বনেট আয়ন কি হিসাবে কাজ করে? এটা কিন্তু কোনো জারণ বিজারণ বিক্রিয়া নয়, কারণ এখানে দুই দিকে জারণ মান সমান আছে। তাহলে এখানে এই জারক আর বিজারক কিন্তু হবে না। তাহলে অ্যান্সারটা হবে হয় অ্যাসিড নাহলে ক্ষার হবে। এখানে কিন্তু অ্যামোনিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ কার্বন আয়নের যে আয়নটা আছে এখান থেকে উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা অম্লীয়, তাহলে ডান দিকে যখন অম্লীয় কিছু উৎপন্ন হয় অবশ্যই বাম দিকে ও যেখান থেকে অম্লটা উৎপন্ন হয়েছে অবশ্যই আগে তো কোনো ক্ষার অবস্থা ছিল। অ্যামোনিয়াম কার্বনেট কিন্তু কার্বনটা ক্ষার অবস্থায় আছে বিধায় ডান দিকে এখানে উৎপন্ন হয়েছে একটা অম্লীয় যৌগ কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বনেট হবে এখানে ক্ষার।